হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু হিস্ট্রি উইথ RSH ক্লাসেস। আজকে আমরা মধ্যযুগের ভারতের যে টপিকটা পড়বো সেটা হচ্ছে আরবদের সিন্ধু জয়। তো আজকের ক্লাসে কিভাবে মধ্যযুগের আবির্ভাব, তো যে পার্টিকুলার যে কোন একটা যুগ থেকে বা পার্টিকুলার কোনো ডেট থেকে শুরু হয়েছিল এরকম তো নয়, কিন্তু মোটামুটি যেটা মনে করা হয় যে বখতিয়ার খলজির ভারতের আক্রমণের পর থেকেই ভারতে মোটামুটি মধ্যযুগের শুরু হয়। কিন্তু সেটা তো হয়েছিল প্রায় দ্বাদশ শতাব্দী একদম শেষার্ধে বলা যায়। তাহলে সেক্ষেত্রে কিন্তু তার অনেক পূর্বে কিন্তু ভারতে মুসলিম আক্রমণ হয়েছিল, বা বলা যায় যে আরব জাতিরা ভারতে এসেছিল এবং সিন্ধু জয় করেছিল, এবং সেটা কিভাবে সেই ঘটনা হয়েছিল, তার প্রভাব ভারতবর্ষের ইতিহাসে কিভাবে পড়েছিল, আজকের ক্লাসে মূলত আমরা সেগুলোই আলোচনা করব। তো ভিডিও স্টার্ট করার আগে বলি, যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো আজকে ক্লাস শুরু করা যাক। প্রথমেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি, এই যে আরবদের সঙ্গে যে ভারতের সম্পর্ক সেটা কিন্তু অনেক প্রাচীন। মোটামুটি এর যেটা শুরু হয় সেটা হচ্ছে ইসলাম ধর্ম প্রবর্তনের পর থেকে কিন্তু যে আরবের থেকে বিভিন্ন ধর্মসূত্র ধরেই যে আরব জাতি বিভিন্ন দেশে যে ইসলাম প্রবর্তনের জন্য বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে, তার মধ্যে কিন্তু ভারতেও সেটা এসে কোনোভাবে পড়েছিল। প্রথমে আরবরা পারস্য, সিরিয়া, প্যালেস্টাইন, ক্রিট, মিশর ও উত্তর আফ্রিকা প্রভৃতি স্থান দখল করে আস্তে আস্তে কিন্তু এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিল। কিন্তু এই সাম্রাজ্য গড়ে তোলার আগেও কিন্তু আরবের সঙ্গে ভারতের সম্পর্ক গড়ে উঠেছিল। আরবে ইসলাম ধর্ম প্রচলিত হওয়ার অনেক পূর্ব থেকেই আরবের বণিকরা ভারতের পশ্চিম উপকূল ও দাক্ষিণাত্যে তাদের মধ্যে কিন্তু একটা বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠেছিল, এবং আরবে ইসলাম ধর্ম প্রচারিত হওয়ার পরেও এই যোগাযোগ কিন্তু অব্যাহত ছিল। কিন্তু যখন আরবের অর্থাৎ সাম্রাজ্য বিস্তারে তারা আগ্রহী হয়, তখন কিন্তু একসময় তারা বাণিজ্য ক্ষেত্রের পরে তারা ভারতেও সাম্রাজ্য বিস্তারে আগ্রহী হয়ে পড়ে। এরই সূত্র ধরে 636 খ্রিস্টাব্দে খলিফা ওমরের নেতৃত্বে বা তার শাসনকালে আরবরা পশ্চিম উপকূল অর্থাৎ মুম্বাই, থানে, ভারোচ এবং সিন্ধুর দেওয়াল বন্দরে আক্রমণ চালান, এবং এই আক্রমণ কিন্তু ভারতীয়রা প্রতিহত করে। এরপর তারা উত্তর পশ্চিমের যে গিরিপথ আছে সেখানে ভারতের প্রবেশের চেষ্টা করে, কিন্তু সে চেষ্টাও ব্যর্থ হয়। এরপর 643 খ্রিস্টাব্দে আরব সেনাপতি আবদুল্লাহ মাখরান বলে যে অঞ্চলটা আছে সেটা দখল করে, এবং 663 খ্রিস্টাব্দে পুনরায় বোলান গিরিপথ দিয়ে, বা যেটাকে বোলান পাস বলা হয়, তারা ভারতে প্রবেশের চেষ্টা করে, কিন্তু পূর্বের মতো এই প্রয়াসও তাদের ব্যর্থ হয়। এই যে ভারতের যে সিন্ধুরা যে আক্রমণ করেছিল, বিশেষ করে তাদের এই আক্রমণের কারণ কী ছিল? হঠাৎ করে তো একজন আসতে পারে না, তাহলে কারণ কী ছিল? যেটা বিভিন্ন যে সূত্র রয়েছে সেখান থেকে যেটা জানা যায়, যেমন ধরো চাচনামা, মীর মোহাম্মদ মাসুদ রচিত তারিখে সিন্ধ, এছাড়া আল বিলাদের রচনা থেকে সিন্ধু দেশে আরবদের আক্রমণ এবং শাসনের এক বিস্তৃত বিবরণ বিভিন্ন জায়গায় পাওয়া যায়। তো সেই সব বিবরণ অনুযায়ী তৎকালীন সময়, অর্থাৎ যে সময় আরবদের আক্রমণ হয়, সেই সময় সিন্ধু দেশে ব্রাহ্মণ বংশীয় একজন রাজা রাজত্ব করতেন, যার নাম ছিল দাহির। এবং তবে অনেকের ক্ষেত্রেই ঐতিহাসিকদের মধ্যে এই নিয়ে মতভেদ আছে। ইসলামের বিস্তারের উদ্দেশ্যে আরবরা সিন্ধু দেশ যে আক্রমণ করে, সেটা এই মতবাদ কিন্তু সব জায়গায় গ্রহণযোগ্য নয়। তো যাই হোক, 708 খ্রিস্টাব্দে সিংহলের যিনি রাজা ছিলেন, তিনি ইরাক ও খোরাসানের আরবের শাসনকর্তা আল হাজাজের জন্য উপঢৌকন সহ কয়েকটি জাহাজ পাঠান, এবং সিন্ধু দেশের অন্তর্ভুক্ত দেওয়াল বন্দর, যেটা বর্তমানে করাচি, সেখানে জাহাজগুলি জলদস্যুদের দ্বারা লুণ্ঠিত হয়। তো লুণ্ঠিত হওয়ার ফলে আল হাজ্জাজ যেহেতু দাহিরের সেই অঞ্চল তার অন্তর্গত ছিল, এবং তার অন্তর্গত অঞ্চলে যেহেতু তার সম্পদের বা উপঢৌকনের বলা হয় যে ক্ষতি হয়, তাহলে তিনি তার কাছে ক্ষতিপূরণ দাবি করেন, এবং দাহির ক্ষতিপূরণ দিতে সম্পূর্ণ অস্বীকার করেন। এবং তাই, কারণ জলদস্যুরা আক্রমণ করেছে, তার জন্য তিনি কেন ক্ষতিপূরণ দিতে যাবেন, এরকমই একটা মনোভাব। তো এই বিরোধের ফলে আল হাজ্জাজ তার বিরুদ্ধে অভিযান পাঠান,
এবং এখান থেকেই কিন্তু এই যে 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসেম ভারতে আক্রমণ করেন, বা ভারত আক্রমণ বলে ভুল হবে, সিন্ধু দেশে আক্রমণ করেন, সেটারই কিন্তু সূত্রপাত শুরু হয়। তো এরপরে ওবেদুল্লাহ এবং উদাইল নামক দুজন সেনাপতির নেতৃত্বে আল হাজ্জাজ পরপর 2টি অভিযান পাঠান, কিন্তু 2টি অভিযানই ব্যর্থ হয়। এরপর 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে আরবরা রাওয়ারের যুদ্ধে জয়যুক্ত হয়। এই যুদ্ধে দাহির নিহত হন এবং আরবরা দেওয়াল অর্থাৎ করাচি এবং রাওয়ার সহ সমগ্র সিন্ধু দেশ দখল করেন এবং 713 খ্রিস্টাব্দে তিনি মুলতানও জয় করেন। অষ্টম শতকের শেষ দিকে সিন্ধু দেশে আরব শাসন ক্রমশ দুর্বল হয়ে পড়ে এবং দ্বাদশ শতকের শেষ পর্বে যখন মুহাম্মদ ঘুরি আক্রমণ করে তখন তা সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায়। এর ফলাফল কী ছিল? এই 712 খ্রিস্টাব্দে যে সিন্ধু বিজয়, তাতে কিন্তু যে যে একটা ঘটনা ছিল, কিন্তু তার যে কোনো সুদূর প্রসারী ফলাফল ছিল বা ভারতে মুসলিম আধিপত্য বিস্তারের ক্ষেত্রে সিন্ধু জয়ের প্রথম পদক্ষেপ ছিল, এরকম কিন্তু কোনো স্থায়ী ঘটনা বা কোনো স্থায়ী প্রভাব কিন্তু সেরকম কিন্তু ফেলতে পারেনি। আরব আধিপত্য দীর্ঘস্থায়ী হয়নি এবং যেটুকুনি স্থায়ী হয়েছিল সেটা কিন্তু শুধুমাত্র সিন্ধু অঞ্চলেই সীমাবদ্ধ ছিল, তা ভারতের অন্তর্দেশে কোনোভাবেই কিন্তু বিস্তৃত হতে পারেনি। এমনকি ভারতের যে বৃহত্তর জনজীবন ছিল সেখান থেকেও বিচ্ছিন্ন হয়ে মুসলিম শক্তিকে কেবলমাত্র সিন্ধু দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হয়েছিল, এবং সেটাও কিন্তু খুব একটা কম সময়কাল নয়, প্রায় 300 বছর। সিন্ধু দেশের মানুষ পুরো না হলেও কিছু মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করলেও ভারতীয় ভাষা, সাহিত্য, শিল্প, শাসন পদ্ধতি বা সামাজিক রীতিনীতির ওপর আরব শাসনের কোনোই প্রভাব পড়েনি। আবার অন্যদিকে আরবরা ভারতীয় সংস্কৃতি দ্বারা কিন্তু যথেষ্টভাবে প্রভাবিত হয়েছিল। সিন্ধু অঞ্চলে অবস্থিত বিদ্যালয় যেগুলো ছিল তার মাধ্যমে আরবরা ভারতীয় দর্শন, চিকিৎসা, জ্যোতির্বিদ্যা, গণিত, সঙ্গীত, চিত্রকলা প্রভৃতি বিষয়ে জ্ঞান লাভ করে এবং তাদের মাধ্যমে তা কিন্তু ধীরে ধীরে ইউরোপেও সম্প্রসারিত হয়। খলিফা মনসুরের আমলে ভারত থেকে বেশ কিছু হিন্দু পণ্ডিত এবং সঙ্গীতজ্ঞ ও চিত্রশিল্পী, রাজমিস্ত্রি আরবে আমন্ত্রিত হয়েছিলেন। পরবর্তীকালে খলিফা মনসুরের পৃষ্ঠপোষকতায় ব্রহ্মগুপ্ত রচিত ব্রহ্ম সিদ্ধান্ত ও খাদ্যখণ্ডক নামে 2টি সংস্কৃত গ্রন্থ আরবীয় ভাষায় অনুবাদ করা হয়েছিল। আমির খসরু রচনা থেকে জানা যায় যে আরব জ্যোতির্বিদ আবু মাসার বারাণসীতে 10 বছর ধরে জ্যোতির্বিদ্যা অধ্যয়ন করেন। আরবদের সিন্ধু জয়ের অর্থনৈতিক ফলাফল কিন্তু কিছুটা হলেও প্রভাব ফেলেছিল। সেটা হচ্ছে কি, আরব অধিকৃত সিন্ধুর মাধ্যমে সমগ্র মুসলিম দুনিয়ার সঙ্গে ভারতের একটা গভীর বাণিজ্যিক সম্পর্ক গড়ে ওঠে, যার ফলে ভারতের অর্থনীতি তথা আরবের অর্থনীতি উভয়ের ওপরই একটি গভীর প্রভাব পড়েছিল। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।